এটা কেমন কথা দিদুন? পড়াশোনা কি শুধু মানুষ চাকরির জন্য করে? পড়াশোনা করলে জানাশোনা বাড়ে, জ্ঞান বাড়ে। আর তনুজাকে তুমি পড়াশোনা বাদ দিতে বলছো কেন? আমার মাথায় ধরছে না, আশ্চর্য। নূরজাহান নাকমুখ সিটকিয়ে বলেন, তোমার জ্ঞানের কথা রাখো দাদু ভাই। তোমার মতো লেখাপড়ার জ্ঞান আমার না থাকলেও সংসারের জ্ঞান, অভিজ্ঞতা আমার অনেক বেশি আছে। এই চুলগুলো এমনি পাকেনি, সংসার করতে গিয়ে কালো চুলগুলোই পাক ধরেছে। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলছি, বিয়ে হয়েছে, এবার ঘর সংসার করে খাক। নীতি সরু চোখে চেয়ে নানু আপুর কথা শুনছে। অনেক কষ্টে সে হাসিটা চেপে রেখেছে। ফিক করে হেসে ফেললে আবার মহা বিপদ হবে। নানু আপু অসন্তুষ্ট হবে, সাথে ফ্রিতে এত প্যাচাল ধরবে। দিব্য বিরক্ত হয়ে বলল, দিদুন বাদ দাও, বাধ্য তো তোমার সেকালে ধ্যান ধারণা। আর তনুজা কলেজ যাবে, সামনে ওর পরীক্ষা, তাই শুধু শুধু তনুজাকে। নূরজাহান একটু ধমকের সুরে বলল, আর এই যে দাদু ভাই, তুমিই বা কিসের লেখাপড়া করেছ? যদি তোমার মধ্যে আদবকারিতাই না থাকে, সে লেখাপড়ার এক পয়সা দাম থাকলো? এই যে বারবার আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি তনুজা তনুজা বলছো। বড় ভাইয়ের বউকে কেউ এভাবে সম্বোধন করে? বলো আমায়। থেমে শাসনোর সুরে ফের বলেন, আর যেন তোমাকে কখনো তনুজা তনুজা বলে নাম ধরে ডাকতে না শুনি। বয়সে ছোট হলেও তোমার সম্মানে বড়, তাই এখন থেকে তুমি ওকে ভাবি বলে ডাকবা। দিব্যের রাগ তরতরিয়ে আকাশ সম হলো। রাগ করে চেয়ারের পায়ায় লাথি দিয়ে সে হনহনিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। চেয়ারের শব্দ কিছুক্ষণ চতুর্দিক ছড়াতে থাকলো। দিব্যের উপর রুষ্ট হয়ে নূরজাহান আফসোস করে বলেন, দুটো নাতির একটাও মনের মতো হয়নি। একজন তো হয়েছে রোবট, আর একজন হয়েছে রাগের খনি। কিছু বললেই তিনি ভাঙচুর শুরু করে দেন। উফ। তনুজা পাথর বনে দাঁড়িয়ে আছে। তনুজা আর রা শব্দটিও করে না। সে অসারের মতো শরীর নিয়ে উপরে যায়। করিডোর দিয়ে যাচ্ছিল তনুজা, এমন সময় পেছন থেকে ডাক আসলো। তনুজা। তনুজার পা দুটো থেমে যায়, তবে তনুজা পেছন ফিরে তাকায় না, আর কোনো সাড়াও দেয় না। দিব্য অস্থির চিত্তে বলল, তনু, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি সব সময় আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ, তোমার সাথে কথা বলার স্কোপই পাচ্ছি না। তুমি আমাকে খুলে বলো, সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল? আমি শুরু থেকে শেষটা শুনতে চাই। তোমার যতটুকু মনে আছে ততটুকুই বলো, দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। দিব্যর দিকে পিঠ করে উল্টে দাঁড়িয়ে তনুজা দীর্ঘশ্বাস ফেলে প্রত্যুত্তরে বলে, কি দরকার এখন আর এসব জেনে? কি লাভই বা? যা ক্ষতি হওয়ার তো হয়েই গিয়েছে। এখন আসল হাজারটা সত্যি সামনে এলেও এই ক্ষতি তো পোষাবে না। এই অসুস্থ সম্পর্ক থেকেও তো আর বেরোনো যাবে না। তাই বাদ দাও। আমি সত্যিটা বের করতে চাই, ইভানের মুখোশ উন্মোচন করতে চাই। তুমি আমায় হেল্প করো তনু। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসে, ধরে আসা গলায় বলে, এই বিয়েটা হওয়ার আগে তোমার এসব বলা উচিত ছিল। এখন হাজারটা সত্যি সামনে আসলেও এই বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। তাই আমি আর এসব কিচ্ছু নিয়ে ভাবতে চাই না। আর দিব্য, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যখন তখন এভাবে আমার সামনে এসো না। সেদিন আন্টি তোমার সামনেই তো বললো, আর যে কেউ দেখলে আমাকে দোষারোপ করবে। সব দোষ তো হয় মেয়েদের, ছেলেদের তো কোনো দোষই থাকে না। দীর্ঘশ্বাস ফেলে তনুজা, থেমে থেমে বলতে থাকে, জানি না আমি নিজেকে কতটা গুছিয়ে নিতে পারবো, তবে চেষ্টা করব। আর দিব্য, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, প্লিজ আমায় ভুলে যাও, গ্রো আপ করো। জীবন কখনো থেমে থাকে না, সময়ের সাথে সাথে জীবন তার নিজস্ব ছন্দে চলতে থাকে। তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো। হয়তো তোমার জন্য সামনে ভালো কিছুই আছে, তাই অযথা আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজেকে গুছিয়ে নাও। সুন্দর একটা ভবিষ্যতের প্রত্যাশা রাখো। দিব্যকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তনুজা লম্বা কদম ফেলে প্রস্থান করে। রুমে গিয়ে দরজা বন্ধ করে অমনি নিচে বসে পড়ে। আটকানো কান্নারা এবার বাঁধ ভাঙে। মৃগ আখিচোড়া থেকে নোনতা জলের ফোয়ারা নীরবে ছড়তে থাকে। কেটেছে আরও একটা দিন। আজ শুক্রবার। তনুজা ইভানের মধ্যে কোনো কথাই হয় না বলা চলে। রোজকার মতো রাত করে বাড়ি ফেরে ইভান। তনুজা ঘুমিয়ে পড়ে। সারাদিন তো সে বাড়িতেই থাকে না। আজকে অফ ডে হওয়ায় সারাদিন ইভান বাড়িতে আছে।
সকালের কাজ শেষে ও রুমটাতে ইভান থাকায় রুমে সময় কাটাতে তনুজার কেমন অস্বস্তি লাগছিল। ইভান বিছানায় শুয়ে বসেছিল, সেই সময়টাই তনুজা বেশিটা সময় ব্যালকনিতে কাটায়। এখন বিকেল, তনুজা নিতিয়া নৃত্যের সাথে লিভিং রুমে বসে। রুমে ইভান আছে বিধায় তনুজা এখন এখানে আছে। তাছাড়া কাজের সময়টা ছাড়া সে রুমেই একলা থাকে বেশি। নৃত্য সিরিয়াল দেখছে। নীতি নেইল কাটার দিয়ে নখগুলো খুব যত্ন সহকারে কাটছে আর মাঝে মধ্যে তনুজার সাথে কথা বলছে। ভাবিমণি, তুমি এবার কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে? 3rd ইয়ারে, বোটানি। ও, তাহলে তো তুমি আমার থেকেও বয়সে ছোট। আমি ফাইনাল ইয়ার আর আমি বাংলার ছাত্রী। ও তাই? ভালো। তোমাকে একটা কথা বলি, নানু আপু যাই বলুক না কেন, তুমি ইভান ভাইয়াকে বলো। আমার মনে হয় ভাইয়া রাজি হবে। ভাইয়া অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। সে মনে হয় তার দিদুনের বিরুদ্ধে গিয়েও তোমার পড়াশোনা কন্টিনিউ করতে বলবে। তুমি নানু আপুর কথায় কান দিয়ে না দিয়ে ভাইয়ার সাথে ডিসকাস করো, কেমন? তনুজা হ্যাঁ হু কিছুই বলে না। এর মধ্যেই তামান্না এসে সোফায় বসে অর্ডার করলেন। তনুজা, এক কাপ চা আনো তো। তনুজা তৎক্ষণাৎ উঠে কিচেনে চলে যায়। সিরিয়ালে কাজের বুয়ার চুরির একটা সিন চলছিল। সেই সময় আচমকা নৃত্য নীতির দিকে তাকিয়ে বলে, মাম্মা তো পরশু আমাকে সবার সামনে ধমক দিল বলে আর বলা হলো না। এখন এই চিন্তা দেখে আমার আবার মনে পড়ল। নীতি বিরক্ত হয়ে বলে, এত কাহিনী বাদ দিয়ে কি বলবি বল, জলদি বল। এত দৃশ্যপট টানা লাগবে না, সরাসরি বলে ফেলতো। এবার নীতির দিকে আরেকটু চেপে বসে নৃত্য। ফিস ফিসিয়ে বলে, জানো আপু, সেদিন আমি কোচিং থেকে ফিরছিলাম, আমাদের বুয়াকে দেখি একটা জুয়েলারি শপ থেকে বেরোতে। নীতির কপাল এবার বিরক্তিতে আরো কুঁচকে আসলো। তো হয়েছেটা কি? তার কি জুয়েলারি শপে যাওয়া বারণ আছে নাকি? মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে নৃত্য। দূর, আর পুরো কথা তো শোনো আগে। আগের দিন বুয়াকে জুয়েলারি শপ থেকে বেরোতে দেখলাম, তারপর পরের দিনই দেখি তার গলায় মোটা স্বর্ণের চেন চকচক করছে। এখনো লক্ষ্য করে দেখবা বুয়ার গলায় মোটা স্বর্ণের চেন, যা কিনা এর আগে দেখিনি। কাঁধ ঝাঁকিয়ে নীতি বলে। কি হয়েছে? সিম্পল। নৃত্য নাকমুখ কুঁচকে বলল, মোটো সিম্পল নয়। কদিন আগে 3 সপ্তাহখানেক হবে মেবে, ছেলের সামান্য একটা অপারেশনের জন্য 15,000 টাকা চেয়ে মামির কাছে কেঁদে পড়ল বুয়া। চোখের জল নাকের জল এক করে সে কি কান্না। মামি বেতন ছাড়াও বুয়াকে অপারেশনের পুরো টাকা দিল। এখন স্বর্ণের যে দাম জানোই তো, তাহলে এখন চেন কেনার টাকাটা পেল কোথায়? নীতি ভাবুক ভঙ্গিমায় বলল, তুই কি বলতে চাইছিস? বুয়া নিজের টাকায় চেইন কিনেনি, অন্যের টাকায় ইউমিন চুরি টুরি করেছে? হয়তো দাল মে কুছ কালা হ্যায়। নীতি ছোট বোনের মাথায় চাটি দিয়ে বলল, সিরিয়াল দেখতে দেখতে সব সময় শুধু এইসব আজাইরা চিন্তা ভাবনাই তোর মাথায় ঘুরপাক খায়। তোর তো কিছু চুরি হয়নি, হয়নি তো, তাই না? তাই এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে ওই যে বুয়ার গুছানো টাকা থাকতেই পারে। নৃত্য মুখ ভেঙিয়ে সিরিয়াল দেখায় মনোযোগ দেয়। তার মধ্যে তনুজা চায়ের কাপ এনে তামান্নার দিকে বাড়িয়ে দেয়। ফুপি, আপনার চা। তামান্না হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে থু 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 করে উঠলেন। নাক মুখ কুঁচকে ফেলেন সে। চায়ের কাপটা সামনের কাঁচের টি টেবিলের উপর শব্দ করে নামায়। উছলিয়ে কিছু চা কাপের গা ঘেঁষে টেবিলে পড়ে। তামান্না রুড়ো স্বরে বলেন, এটা কি বানিয়ে এনেছো তুমি? হ্যাঁ, তুমি জানো না আমি চিনি ছাড়া চা খাই? আমার সুগার আছে, চিনি দেওয়া চা আমি খাই না। মায়ের এহেন বিহেভে দুই বোন হতাশ হলো। তনুজার মুখটা একদম মলিন হয়ে যায়। দিঘির জলের মতো শান্ত স্বচ্ছ চোখ দুটো ছলছল করে ওঠে। তনুজা ম্ল্যান স্বরে আওড়ায়, সরি, আসলে আমি জানতাম না, আমি আবার বানিয়ে আনছি। যত সব, কোনো কাজেরই না। তামান্না মুখ কালো করে বলে, সামান্য একটা বিষয়, এভাবে না বলে একটু সুন্দর করেও তো বলা যেত। এটা ভেবে তনুজার বড্ড অসহায় ঠেকল। তনুজা ভগ্ন হৃদয় নিয়ে টেবিল থেকে চায়ের কাপ হাতে তুলতে থাকে। এমন সময় গম্ভীর গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় তনুজা। তনুজা, আমি নিচে ওয়েট করছি, তুমি জলদি রেডি হয়ে আসো, কুইক।
সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে ইভান সাদা রঙের টি শার্ট আর নীল রঙের ডেনিম প্যান্ট পরনে, হাত দুটো প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। বাইরে যাবে বলে নিচে নামছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফুপির কথা আর আচরণ সবটাই নজরে পড়ে তার। ইভানের এই একটা জিনিস খুব খারাপ লাগে, সে একদম সহ্য করতে পারে না। সে যেই হোক না কেন, কাউকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তনুজার সাথে নিজের ফুপির এহেন বাজে আচরণে ইভানের প্রচন্ড রাগ হয়, ফুপির ওপর অসন্তুষ্ট হয়। ফুপির বদমেজাজের স্বভাবের জন্য শ্বশুরবাড়িতে মিলেমিশে থাকতে পারে না, তাই তো বিয়ের কয়েক বছর থেকে এই বাড়িতে ঘাঁটি গেড়েছে। তবে ফুপাটা অমায়িক স্বভাবের। ফুপার জিন মেয়ে দুইটা পেয়েছে, যার দরুন দুই বোনের ব্যবহার অমায়িক আর মিষ্টি। তনুজা ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে বোকা বোকা চোখে তাকায়। সে প্রশ্ন করে উঠল। রেডি হয়ে আসবো মানে? ইভান নির্লিপ্ত কণ্ঠে বলল, শপিংয়ে যাব। দিদুন পরশু বলল আজ আমি ফ্রি আছি, তাই এক্ষুনি চলো। তনুজা বিরোধিতা করে বলে, লাগবে না কিছু, আছে সব কিছু। কি আছে কি নেই আমি সেসব শুনতে চেয়েছি? এত কথা বলা বাদ দিয়ে আমি যা বললাম ফার্স্ট তাই করো। তনুজা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা কাপের দিকে একবার তাকায়, ফের খানিকটা দূরত্বে দাঁড়ানো ইভানের দিকে তাকিয়ে বলে, ফুপিকে চা দিয়ে আসছি। ইভান চলদ গম্ভীর স্বরে বলে, বুয়া আছে সে দেবে, আর নয়তো যার যেমনটা পছন্দ তেমন করে নিজেই বানিয়ে নেবে। হাতের কাপ ওখানেই নামিয়ে রাখো তুমি, আমার হাতে সময় নেই। তুমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। তনুজা আইগুই করতে থাকে। ইভান গলার স্বর চড়িয়ে বলল, বাংলা কথা বুঝতে পারো না? এখনো ওভাবেই দাঁড়িয়ে আছো যে? হাত থেকে কাপটা ওখানেই নামাও। গো অ্যান্ড গো ফাস্ট। তনুজা এবার একটু কেঁপে উঠল। তামান্না মনে মনে অপমানিত বোধ করে। ওরা দুই বোন না শোনার ভান ধরে আছে। নীতি নখে নেইল পালিশ লাগাচ্ছে আর মিটমিট করে হাসছে। তনুজা কাপা কাপা হাতে চায়ের কাপটি টি টেবিলে নামিয়ে রাখে, তারপর রুমে যায়। তামান্না রাগে সাপের মতো ফুঁসছে। ইভান কি তার বউয়ের দিকে কাজ করতে দিবে না বলে নীরব প্রতিবাদ জানালো। ইভানকে তার বউরে দিয়ে কাজ করতে দিবে না বলে নীরব প্রতিবাদ জানালো। ভাইপোর বউয়ের প্রতি আধিক্যতা দেখে পিত্তি চলতে থাকে তামান্নার। তনুজার সাথে তামান্নার এরূপ বিহেভ দেখে ইভানের মেজাজটা খারাপ হয়। বাড়ির কারো কোনো ব্যাপারেই সে মাথা ঘামায় না, কিন্তু আজ তনুজার সাথে রূঢ় আচরণ দেখে নিজেকে দমিয়ে রাখতে পারল না। তনুজার আর তার সম্পর্কটা স্বাভাবিকও নয়। সরাসরি কিছু বলে ডাকতেও পারছিল না ইভান, তাই শপিংয়ে যাওয়ার কথা বলে তনুজাকে দ্বিতীয়বার চা বানানোর সুযোগ দেয় না ইভান। এটা ছিল তার দিক হতে ফুপির প্রতি নীরব প্রতিবাদ। ইভান সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে। তনুজা রেডি হয়ে এসে দাঁড়াতেই ইভান বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলেই পা চালায় সে। তনুজা বিরস মুখ করে পিছু পিছু যেতে থাকে। নীতি মাত্র নখে দেওয়া নেল পালিশে ঠোঁট গোল করে ফু দিয়ে ওদের দুজনকে এক পলক দেখে। তনুজার গায়ের অলিভ কালারের শাড়ি বেশ দারুণ লাগছিল। নীতি পেছন থেকেই চেঁচিয়ে বলে, ওয়াও, দারুণ লাগছে ভাবিমণি, তোমাদের দুজনকেই দারুণ লাগছে। তোমরা তো দেখছি দারুণ শ্যাম কাপল, সুন্দর। অন্দরমহলের মেইন ফটক দিয়ে ঢুকতেই ইভান আর তনুজাকে দেখতে পায় দিব্য। ইভানের পিছনে তনুজা, দেখেই বোঝা যায় কোথাও যাচ্ছে হয়তো। রাগে দিব্যের রাগ মুহূর্তেই আকাশ ছুঁয়ে যায়। তারপর নীতির কথা কানে যেতেই মেজাজ আরো তিরিক্ষি হয় তার। পরপর আঙ্গুলের ডগায় থাকা বাইকের চাবি হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয় দিব্য। ইভান দিব্যকে দেখেও না দেখার মতন তাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। তনুজা একবার ডান দিকে তাকায়। দিব্যর চোখে চোখ পড়তেই তড়িৎ মাথা নিচু করে নেয়, সাথে পায়ের গতি বাড়িয়ে দেয়। দিব্য ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ওদের দুজনের যাওয়া দেখতে থাকে। রাগে ক্ষোভে ফেটে পড়ে দিব্য। দিব্যের রাগী জেদি মন মস্তিষ্ক তৃষার কথা মনে করিয়ে দেয়। সে কি করবে ভাবতে থাকে। ইভানের পুরনো ক্ষত দগদগে করার জন্যে সে কি তৃষাকে এই বাড়িতে আনবে? শহুরে যানজট কোলাহলময় রাস্তা দিয়ে ড্রাইভ করছে ইভান। পাশের সিটে তনুজা বসে, দৃষ্টি তার জানালা দিয়ে বাইরে।
দুজনেই বড্ড চুপচাপ আছে। পিনপিনে নীরবতা দুজনের মধ্যে। ইভানদের বাড়ি কল্যাণপুর। শ্যামলীতে আসতেই ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠল। দুই হাত স্টিয়ারিং এর উপর রেখে আর চোখে তনুজার দিকে তাকাই ইভান। তনুজা জড়সড় হয়ে বসে। কিছু পলক পরেই ইভান দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ির হর্নের শব্দ তীব্র হয়। পিছনে থাকা সব গাড়ি যেন খুব তাড়া। সামনের গাড়িগুলোও চলতে শুরু করে। ইভান গাড়ি চালু করলো। বসুন্ধরা সিটি শপিং মলের পার্কিং লনে গাড়ি দাঁড় করায় ইভান। পরপর নিচে নেমে তনুজার পাশের ডোর খুলে দেয়। তনুজার শাড়ির কুচিটা এক হাতে ধরে আলগোছে নামে। ইভান আগে, তনুজা তার পিছে। কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে ভিতরে ঢোকে তারা। এত বড় কমপ্লেক্স, তারপর চতুর্দিকে আভিজাত্যে ভরপুর। এত বরফ দেখে তনুজার কেমন অস্বস্তি হতে থাকে। এসবের মাঝে নিজেকে বেমানান লাগছে তার। তনুজা চোখের কালো মনি ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা এক পলক দেখে। ইভান প্যান্টের পকেটে দুই হাত গুজে হেঁটে সামনে এগোচ্ছে। তনুজা তার পিছনে। ইভান অ্যাক্সেলেটারের সামনে দাঁড়িয়ে পিছন ফিরে তাকায়। তনুজা দু কদম পিছিয়ে ছিল। পাশাপাশি আসতেই ইভান পা বাড়িয়ে অ্যাক্সেলেটারে দাঁড়ায়। তনুজাও ভয়ে ভয়ে পা ফেলল। আগে কখনো এসবে ওঠেনি বিধায় তনুজার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। টাল সামলাতে না পেরে আচমকা এক হাতে ইভানের বাহু খামচে ধরে। তনুজার পেলব শরীর ভয়ে কেঁপে উঠেছিল। ইভানের বাহু ধরে এবার যেন ভরসার একটা খুঁটি পায় সে। ইভানের হাত এখনো পকেটে গুজে রাখা। সে শটান দাঁড়িয়েছিল। তনুজা এত জোরে খামচে ধরেছে যে নখ বিঁধে গিয়েছে। ইভান ঘাটটা ডান দিকে ঘুরিয়ে একবার নিজের হাতের দিকে তাকায়। মেয়েলি নরম কোমল হাতটা তার শক্ত লোমশ বাহু আঁকড়ে ধরে আছে। পরপর চোখ ঘুরিয়ে কপাল কুঁচকে তনুজার দিকে তাকায় ইভান। তনুজার মুখবিবর ভীত হয়ে আছে। তনুজা চোখ তুলে তাকাতেই ইভানের শান্ত চাহনিতে তার নজর পড়ে। দৃষ্টি নামিয়ে ইভানের বাহু ধরে রাখা হাতের দিকে নজর পড়তেই তনুজার চোখ বড় বড় হয়ে যায়। ইভানের হাতে তার নখ বসে গিয়েছে। এক ফোঁটা লাল তরল দেখতেই অপরাধ বোধে ছেয়ে যায় তনুজার মন। তনুজার ভয় হচ্ছে মানুষটা এবার নিশ্চয়ই কষিয়ে একটা ধমক দিবে, আর নয়তো কড়া করে বলবে। তনুজা শুষ্ক ঢোক গিলে নিয়ে ভীতুর স্বরে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইভান দাঁত দিয়ে নিম্নষ্ঠ কামড়ে ভ্রুকুচকে তনুজার দিকে ঠাই তাকিয়ে রয়। ভয়ে রীতিমতো তনুজার বুক কাঁপছে। এরই মধ্যে ইভান সামনে ইশারা করে অস্ফুটে আওড়ায়। চলো। ইভানের শান্ত শীতল স্বর শুনে তনুজা বিস্মিত হয়। অ্যাক্সেলেটার থেকে নেমে ইভানের বাহু থেকে নিচের হাতটা সরিয়ে নেয়। সেকেন্ড ফ্লোরে শাড়ির দোকানে ঢোকে। তনুজার অস্বস্তি বুঝতে পেরে ইভান নিজেই বেশ কয়েকটা শাড়ি প্যাক করতে বলে। তারপর কয়েকটা 3 পিসও নেয়। সাথে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ফিরতে থাকে। ফার্ম গেটে জ্যামে আটকে পড়ে। এখন সন্ধ্যার রাত। কেনাকাটা করতে গিয়ে ঘোরাঘুরিতে তনুজার গলাটা শুকিয়ে যায়। আবার গরমে জ্যামে পড়ে পানির তৃষ্ণাটা বেড়ে গেল। তনুজা বসে শান্তি পাচ্ছে না। তনুজার অস্থিরতা বুঝতে পেরে ইভান শান্ত গলায় শুধায়, এনি প্রবলেম? সামথিং হ্যাপেন্ড? তনুজা মাথা নাড়িয়ে জড়তা নিয়ে বলে, না, ঠিক আছে। ইভান জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে জোরে সরে ডাকে, এই পিচ্ছি, এই এই। গায়ে ছেঁড়া ফাটা গেঞ্জি, অল্প বয়সী একটা ছেলে। এই পানি 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 লাগবে বলে গাড়ি থেকে ও গাড়ির কাছে যাচ্ছিল। ইভানের ডাক শুনে ছেলেটা খুশি হয়ে এগিয়ে আসে। খদ্দের পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে এমন খুশির আমেজ ছেলেটার ভেতর বইতে থাকে। কাছে আসতে ইভান বলে, এক বোতল পানি দাও তো। ছেলেটা 1 লিটারের ফ্রেশের মিনারেল ওয়াটার বোতল বাড়িয়ে দেয়। ইভান পকেট থেকে ওয়ালেট বের করে 200 টাকার একটা নোট দেয়। ছেলেটা গাল চুলকিয়ে অসহায় কণ্ঠে বলে, মামা ভাঙতি নাই কে, খুচরা দেন। ইভান স্মিত হেসে বলে, পুরোটাই রেখে দাও।
ছেলেটার ম্ল্যান মুখে হাসি ফুটল। এক গাল হেসে টাকাটা হাতে নিয়ে খুশি হয়ে সে আর এক গাড়ির দিকে ছুটল। তনুজা অবাক নয়নে চেয়ে চেয়ে দেখল। এই মানুষটাকে এই প্রথম একটু হাসতে দেখল, কারোর সাথে আন্তরিকতার সাথে কথা বলতে দেখল, যে কিনা বাড়ির লোকদের সাথে প্রয়োজনের কথাও গম্ভীরভাবে বলে। ইভান তনুজার দিকে বোতল বাড়িয়ে দিয়ে বলে, নাও, তোমার বোধ হয় এটা প্রয়োজন। তনুজা আর এক দফা চমকালো। লোকটা কি করে জানলো তার পানি পিপাসা পেয়েছে? তনুজা পিটপিট করে তাকিয়ে ইভানের হাত থেকে বোতল নেয়, বোতলের ক্যাপ খুলে ধীরে ধীরে পানি খায়। এদিকে কি করবে তাই ভেবে দিশেহারা দিব্য। ঘরময় অস্থিরতায় পাইচারি করছে। রাগ করে রাতে ডিনার করতে নিচে যায়নি সে। মা এসে ডেকে গিয়েছে, খাবে না, ক্ষুধা নেই বলেছে। তবে দিব্য জানে মাম্মা ঠিক সব কাজ শেষে খাবার নিয়ে রুমে আসবে। এটা সেটা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে অল্প করে হলেও খাওয়াবে। হাঁটছে আর দুই আঙ্গুল কপালে ঘষে বুদ্ধি বের করার চেষ্টা করছে। রুমের দরজা বরাবর এসে দাঁড়াতেই নীতির গলা শুনতে পায়। সিঁড়ি দিয়ে আসছে আর নৃত্যকে জোরে সোরে কিছু বলছে। দিব্য রুমের সামনে দাঁড়ায়। নীতি নৃত্যে দুই বোন ডিনার শেষে করিডোরে দিয়ে নিজেদের রুমে যাচ্ছিল। এমন সময় নীতি, আয় নীতি, আমার রুমে একবার আয় তো। নীতির চোখ উট পাখির ডিমের আকার হয় যেন। দিব্যর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রয়। দিব্য বিরক্ত হয়ে বলে, কথা আছে তোর সাথে। নীতি পাশে থাকা বোনের দিকে তাকিয়ে বলে, তুই রুমে যা, আমি আসছি। দিব্য বিছানায় দুই হাত ঠেস দিয়ে পা দুটো ঝুলিয়ে বসে। নীতি বেশ খানিকটা দূরত্ব বিছানার একপাশে বসে পা দুলাচ্ছে। দিব্য বলে, আমার মনে হয় সেদিনের সত্য ঘটনা সবার জানা উচিত। আসল সত্যিটা বের করতে তনুজার থেকে ডিটেলস সব শুনতে হবে। সেখান থেকে ক্লু নিয়ে মূল কালপ্রিটকে বের করতে হবে। সেদিন তনুজা কি করে ইভানের রুমে ছিল জানতে হবে। অ্যাকচুয়ালি কি ঘটেছিল জানাটা খুব জরুরি। নীতি বড় করে হাই তুলল। তাই দেখে দিব্য দাঁত কিরমির করে। সে খুব সিরিয়াস হয়ে বলছে আর একটা হাই তুলছে। কষিয়ে একটা ধমক দিতে ইচ্ছে হলো। কোনো রকমের রাগটা কন্ট্রোল করে দিব্য। ধমকের সুরে ফের বলে, আমি কি বললাম শুনেছিস? তনুজাকে। কথার মাঝেই নীতি বলে, আবার তুমি তনুজা বলছো? নানু আপু না তোমাকে ভাবি বলতে বললো? সে না তোমার থেকে সম্পর্কে বড়? দিব্য চোয়াল শক্ত করে বলে, নীতি তোর নীতি বাক্য রাখ, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। তুমি একটা কথা বলো তো আমায়, বলো তো শুনি। বলো, কোন সময় তোমার মেজাজটা ভালো থাকে বলো? আমি তো কখনো তোমার মেজাজটা ভালো থাকতে দেখিনি। যখন দেখি তখনই তো রেগে থাকতেই দেখি আমি। মেজাজ তো তোমার সবসময় 440 ভোল্টেজের হয়ে থাকে, সেখানে নতুন করে আর কি মেজাজ খারাপ হবে? দিব্য ধমক দিয়ে বলে, থাম, আর যা বললাম তাই করবি। তুই সবটা শুনে আমাকে জানাবি। নীতি ভাবলে সে হীন থাকে। দিব্যের ধমক রাগের তোয়াক্কা করে না সে। গাছাড়া ভাবে নির্লিপ্ত কণ্ঠে বলে, আচ্ছা, এখন পুরনো কাসুন্দি ঘেটে আর কি হবে বলো? যদি সেদিন ওদের মধ্যে কিছু হয়েও থাকে, ওরা তো এখন দম্পতি, তাই ব্যাপার না। যা হওয়ার হয়েছে, বাদ দাও তুমি। তার চেয়ে তুমি যদি বলো যে তুমি কাকা হচ্ছ কবে, এই খবরটা জানতে বেশি এক্সাইটেড হলে এ ব্যাপারে আমি তোমায় হেল্প করতে পারি। ভাবি মনিকে জিজ্ঞেস করবো, তা আমাদের দিব্যবাবু কাকা হচ্ছে কবে? সে তো কাকা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমরা ফার্স্ট বেবি নাও, আর তাকে। দিব্য হাত উঁচিয়ে এক আঙ্গুল দরজা বরাবর তাক করে চোয়াল ঝুলিয়ে চেঁচিয়ে বলে, আউট, গেট আউট অফ ফ্রম মাই রুম। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রাগটা কমানোর চেষ্টা করে। থেমে দাঁত কিরমিরিয়ে বলে, এক্ষুনি আমার রুম থেকে বের করো। 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে যা। অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছি, তুই আমার ধৈর্যের লিমিট ক্রস করে গিয়েছিস। নীতি ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। এক আঙ্গুল নাকে ঘষে বলে, আরে যাচ্ছি, মোটেও তোমার এখানে থাকার ইচ্ছে নেই আমার। এমনিতেই রাত, তারপর আবার বাড়িতে যা শুরু হয়েছে, আমি তো এখনো বেশ ভয়েই আছি। রাতে একলা রুমে তোমার সাথে আছি বলে নানু আপনা জোর করে ধরে বেঁধে তোমার সাথে আবার জুড়ে দেয় আমায়। দিব্যের চোখ দুটোর আগে লাল টকটকে হয়ে আছে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। নীতি তোয়াক্কা করে না এসবের। সে মুখ ভেঙিয়ে বলে,
গেলাম, টাটা, বাই বাই। নীতি যেতেই শব্দ করে দরজা লাগিয়ে দেয় দিব্য। নীতি তাকে তনুজার বাচ্চার কাকা বানিয়ে দিল। এর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ড্রেসিং টেবিলের সামনে থাকা পারফিউমের ভারী বোতলটা হাতে করে আয়না বরাবর ছুঁড়ে মারে। সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ ঘরময় ছড়িয়ে পড়ল। পরপর বিছানায় বসে দুই হাতে মুখ চেপে ধরে থ মেরে থাকে দিব্য। তখন তনুজাকে বাড়িতে নামিয়ে দিয়ে ইভান ওর মতো গাড়ি নিয়ে চলে যায়। এখন ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। ইভান মাত্র বাড়ি ফিরল। রোজকার মতো মদ পান করে বাড়ি ফিরেছে সে। এটা তার নেশায় পরিণত হয়েছে। দিদুন কত করে বলে সে ছাড়তে পারে না। মদ না খেলে তার চোখে ঘুম আসে না। মানুষ অভ্যেসের দাস, এটা তার অভ্যেসে পরিণত হয়েছে। রুমে ঢুকেই ইদানিং প্রথমে নজর যায় বিছানায়, যেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে এক রমণী। মেয়েটা খুব ঘুম কাতুরে। ইভান বিছানায় বসে এক পায়ের উপর আর এক পা তুলে কেটস খুলতে থাকে। তনুজার দিকে হঠাৎ নজর পড়তেই ইভান ঢোক গেলে। ইভানের নিঃশ্বাস ভারী কি হয়ে আসে। সবকিছুতে গোছানো হলেও ঘুমিয়ে পড়লে মেয়েটা এলোমেলো হয়ে যায়। এই যে মসৃণ পেট দেখা যাচ্ছে, ব্লাউজের গলা বড়, তারপর আঁচলটা এলোমেলো হয়ে একপাশে অবহেলায় পড়ে আছে, এই দৃশ্য যে কোনো পুরুষকেই আকর্ষিত করতে যথেষ্ট। ইভানের পুরুষালী নজর আজ যেন বেহায়া হতে চাইছে। না চাইতেও ঘুমন্ত রমণীর আপাদমস্তক নজর বুলায় সে। কেমন একটা অদ্ভুত শিহরণে শিহরিত হয় ইভানের তনু মন। তারপর নেশা অবস্থায় থাকায় চুম্বকের ন্যায় টানছে। ইভান লম্বা শ্বাস টেনে নিয়ে উঠে লাইট বন্ধ করে দেয়। আজ আর ডিম লাইটও জ্বালাই না। রুমটা অন্ধকার করে দিয়ে সে শুয়ে পড়ে। ইভানের ভেতর অস্থিরতা কাজ করছে। ঘুম আসছে না। শুয়ে নড়াচড়া করতে থাকে সে। কোলবালিশের ওপাশে আরামসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তনুজা। দুজনের মাঝে থাকে ইয়াব বড় একটা কোলবালিশ, যেন ভারত পাকিস্তানের বর্ডার। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল তনুজার। আড়ামোড়া ভেঙে উঠে বসে তনুজা। এমন সময় গম্ভীর গলায় আওয়াজ আসে, এরপর থেকে শাড়ি পরবে না তুমি, 3 পিস পরবে। জানালার পর্দা গলিয়ে সকালের এক ফালি নরম রোদ রুমময় ছড়িয়ে পড়েছে, যার দরুন রুমটা মৃদু আলোকিত। তনুজা পিটপিট চোখে ইভানের দিকে তাকায়। ইভান দুই হাতে বালিশ জড়িয়ে উপর হয়ে শুয়ে আছে। তনুজা তাজ্জব বনে যায়। অবাকের সুরে সে প্রশ্ন করে ওঠে, মানে? কিন্তু কেন? আপনার দিদুনি তো শাড়ি পরতে বলে, 3 পিস পরলে বকাঝকা করে, তাই তো। ইভান চোখ দুটো বুজে রেখেই জবাবে বলে, সারাদিন শাড়ি পরে থাকলে রাতে 3 পিস পরবে। যদিও ড্রিঙ্ক অবস্থায় থাকলেও আমার নেশা ধরে না, কিন্তু রোজ রোজ যদি কেউ সিরিয়াস করতে এলোমেলো হয়ে থাকে তাহলে তো সমস্যা, কোনোদিন অঘটন ঘটে যাবে। পরপর মস্তিষ্ক সজাগ হতেই তনুজার অস্বস্তি হয়। বিষয়টা টের পেতেই প্রচন্ড লজ্জায় পড়ে সে। ইস, আগে থেকেই তার শোয়া ভালো নয়। দাদি এই নিয়ে মজা করে অনেক কথাই বলতো, তাই ইভানের কথা পুরোপুরি বিশ্বাস হয়। লজ্জায় তনুজার মাটি খুঁড়ে লুকাতে ইচ্ছে করছে। 3-4 দিন পর পরন্ত বিকেল, কফি শপের নিরিবিলি পরিবেশের কর্নারের টেবিলে একটা ছেলে আর একটা মেয়ে বসে। মেয়েটার গায়ে ওয়েস্টার্ন পোশাক, ব্রাউন কালার করা চুলগুলো কাঁধের একটু নিচে, রোদ চশমাটা মাথার উপর তোলা। সামনের চেয়ারে বসা ছেলেটার মুখ গম্ভীর হয়ে আছে। তনুজা, 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 সামান্য একটা সাধারণ মেয়ের কাছে আমি হেরে যাচ্ছি? কি আছে এই মনের মধ্যে যা আমার মধ্যে নেই? মেয়েটা কি আমার থেকেও সুন্দরী, আমার থেকেও বেশি এডুকেটেড, নাকি তিশা চৌধুরীর থেকেও বেশি স্মার্ট? কোনটা? না না, কোনোটাই নয়। তবে কেন সবাই এই মেয়ের উপরে ফিদা হয়? আমার মাথায় ধরছে না। রাগে ফুসতে ফুসতে বলে তৃষা। সামনের চেয়ারে বসা লিমন মুখটা কাচুমাচু করে বলে, আহামরি সুন্দরী নয়, তবে মেয়েটার ফেসের মধ্যে আলাদা একটা মায়াবী দ্যুতি আছে। ওই যে সব ছেলেরা যেমন চায় একটা ভালো গুণসম্পন্ন মেয়ে, মেয়েটার এই ভালোর গুণ সকলকে তার প্রতি আকর্ষিত করে।
সেট আপ। তনুজার গুণগান শুনে তৃষার পিত্তি জ্বলে ওঠে, কান দিয়ে রাগে ধোঁয়া বেরুতে থাকে যেন। কষিয়ে ধমক দিয়ে লিমনকে থামিয়ে দেয়। বেচারা ধমক শুনে মুখটা গম্ভীর করে থাকে। তৃষা একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, দিব্য আমার ফোন তুলছে না। নিউ নাম্বার দিয়ে কল দিলে গলা শুনেই কল কেটে দিচ্ছে। এমনিতেই আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, আর তুই কিনা আমার সামনেই তনুজার গুণগান করছিস। লিমন গোমরা মুখ করে বলে, ওইদিকে ফোন দিয়ে ওই মহিলা তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। আরও টাকা চাইছে। টাকা না দিলে দিব্যকে সব বলে দিবে বলে ভয় দেখাচ্ছে। কাজের কাজ কিছুই হলো না, সব উল্টোপাল্টা হয়ে গেল। মাঝখানে বলির পাঠা আমি হয়ে গেলাম। টেবিলের উপর কোনোই ঠেকিয়ে এক হাতে থুতনি চেপে ধরে তৃষা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ওকে, আর কিসের টাকা দিব? একবার অতগুলো টাকা দিলাম না? তাও যদি প্ল্যান অনুযায়ী কিছু হতো তাহলে আরও দিতাম, কিন্তু সব তো উল্টোপাল্টা হলো। শুধু শুধুই আমার এতগুলো টাকা লসে গেল। একদমই লস প্রজেক্ট। এবার মনে হচ্ছে আমিও গেল, সাথে বস্তাটাও। উফ। আমার মনে হয় তোর ইভানকে বিয়ে করে নেওয়াটাই ভালো ছিল। শেষ দিকে এসে কেন যে দিব্যর দিকে বায়াস হয়ে গেলি আমার মাথায় ধরল না। ও বেটা যে রাগী আর জেদি মনে হয় না তোকে? কথার মাঝেই তৃষা বলে ওঠে, এখন বুঝতে পারছি বড্ড বোকামি করে ফেলেছি। ইভানের প্রেমিকা হিসেবে খুব আনরোমান্টিক ছিল। মনে হতো না জানি এই বেটার পারফরমেন্স কত বাজে হতো, আর ইভান কেমন একটা শাসনের মধ্যে রাখতো, যা আমার মোটেও ভালো লাগতো না। দিব্যকে টেস্ট করছিস নাকি, যে এখন দিব্যকে চাইছিস? আরে না, দিব্য আমাকে পাল্টা এয়ারপোর্ট থেকে ড্রপ করে দিয়েছিল। তবে তখন আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না। আমি জাস্ট দিব্যকে উল্টাপাল্টা বুঝিয়েছিলাম ইভানের সম্পর্কে মিথ্যা বলে। আর এটা সত্যি ছিল, ইভান আমাকে বিদেশে পড়াশোনা করতে দিতে রাজি ছিল না। এটাকে হাতিয়ার করে আর উল্টাপাল্টা বুঝ দিয়ে নির্বোধ দিব্যকে ইভানের বিরুদ্ধে নেই। দিব্যর কাছে প্রমাণ করতে চাই ইভান একটা সাইকো, ওভার পজিটিভ। ওর সাথে কোনো মেয়ে কখনো হ্যাপি থাকবে না। অবশেষে বিয়ের দিন দিব্য আমাকে হেল্প করে, আর হেল্প করতে গিয়েই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। তারপরে বিদেশ যাওয়ার পরেই দিব্যর সাথে আমার কোনো যোগাযোগ হতো, যেখানে আমার মেলোড্রামা থাকতো। এভাবে ফোনেই আমাদের একটা রিলেশনশিপ হয়, আর ফোনেই ব্রেকআপ করে দিব্য। আমিও বুঝতে পারিনি দিব্য সত্যি সত্যি তনুজার প্রেমে পড়ে যাবে। সেদিন আমরা বাইক নিয়ে ঘুরতে যাই। রাস্তার পাশে থাকা টং দোকানে চা খাচ্ছিলাম। আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল পথ দিয়ে প্রথম যে যাবে তাকে প্রপোজ করা। সেদিন প্রথম মেয়েটি তনুজা ছিল। প্রপোজ করার সাথে সাথেই রিজেক্ট হই। আরও কড়া কথা শুনতে হয়েছিল। এই নিয়ে বন্ধুরা ট্রোল করে। দিব্য খুব মজা নেই। আমি দিব্যর উপর বিরক্ত হয়ে বলি, কত পারিস তুই মেয়েটাকে পটিয়ে দেখা। দিব্য কলার ঝাঁকিয়ে বাজি ধরে, মেয়েটাকে প্রেমে ফেলবেই। অবশ্য দিব্য দারুণ অ্যাক্টিংয়ের কাছে মাত্র 2 মাসেই মেয়েটি গলে পড়ে। রোজ রোজ ওই দিকে যেত দিব্য। বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে ফুল পাঠাতো। আরও যত ভালো কাজ আছে সেসব মেয়েটির সামনে দেখাতো। মেয়েটি তো প্রেমে পড়লো, সাথে স্লিপ কাটে দিব্য। তনুজার ওপর এমন অন্ধবিশ্বাস জন্ম হলো দিব্যর, যে তার কাছে খারাপ প্রমাণ করতে গিয়ে নিজেই খারাপ হয়ে গেল। তার বিশ্বাস হয়ে গেল তনুজা ইনোসেন্ট। আমি চেয়েছিলাম আমার দেওয়া গালি দিব্য নিজেই তনুজাকে দিবে। আর দিব্যর দিদুন বুড়িটাকে তো আমি চিনি, বড্ড পুরনো দিনের ধ্যান ধারণা ঘেরা এই মস্তিষ্কে। বুড়িটা নিশ্চিত তনুজার সাথে সাথে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তা তো করলই না, উল্টা ইভানের সাথে জড়িয়ে দিল। আর এখন তো আমার মেজাজ খারাপ হচ্ছে শুনে। ইভান বউকে নিয়ে শপিং করছে। সে কি বিয়েটাকে মেনে নিল?
লিমন অসহায় মুখ করে তাড়া দিয়ে বলে, সেসব আমি জানি না। এখন আমি তো মাইনকার চিপায় পড়ছি। তোকে তো ওই মহিলা চেনে না। তোর কথা মতো তোকে হেল্প করতে গিয়ে আমি ফেঁসে গিয়েছি। ওই মহিলা আমাকে সেই রকম ভয় দেখাচ্ছে। এই সপ্তাহের মধ্যে 20,000 টাকা না দিলে দিব্যকে বলে দিবে সব। এখন আমি কি করব? তৃষা মোটা মোটা চোখে তাকিয়ে বলে, গাধা একটা, ভয় লাগলো আর তুই ভয় পেয়ে গেলি। আজব। ও বলবে না, বললে ও নিজেও ধরাও খাবে। কেন সে আমাদের কথা মতো এরূপ করলো? যদি তাও বলে দেই দিব্যকে তখন? লিমন ভীতু ভীতু মুখ করে বলে। তৃষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, পরেরটা পরে দেখা যাবে। তুই আমাকে হেল্প কর। আমাকে দিব্যর সাথে কথা বলানো, আমার পক্ষে দিব্যর কাছে সাফাই গাইবি। এরই মধ্যে তৃষার ফোনে কল আসে। কথা শেষ করে তারপর তৃষা বলে, ও তোকে তো বলাই হয়নি, নেক্সট সপ্তাহে থেকে আমি কলেজের লেকচারার হিসেবে জয়েন করছি। আমি বিদেশ যাচ্ছি না। পাপা ফোন দিয়ে শিওর হয়ে নিল আমি জয়েন করব কি না। 2-3 দিন পর সুন্দর ঝলমলে বিকেল, পরিষ্কার আকাশ, আকাশ পানে গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের ভেলা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আলিশান গেট পেরিয়ে ইভানের কালো মার্সিডিজ বেঞ্চ গাড়িটা ঢুকলো। এরপর গাড়ি থেকে নেমে ত্রস্ত পায়ে ইভান ছুটল। এই সময় তার বাড়ি আসার কথা নয়। ওদিকে ফোনের পর ফোন দিয়ে দিদুন তাকে বিরক্ত করে তুলেছে। তনুজার দাদি নাকি অসুস্থ নাতনিকে দেখতে চেয়েছেন। নূরজাহান বেগম ফোনে কথা দিয়েছেন আজকে বিকেলে ইভানের সাথে তনুজাকে পাঠাবে। ইভান প্রথমে রাজি হয়নি, কিন্তু দিদুন যে তো নাছোড়বান্দা, সে ফোনে কথা দিয়েছে। এই জন্যে হলেও ইভানকে তনুজাকে সাথে করে নিয়ে যেতে হবে। ইভান অবশেষে রাজি হয় আর ফোনে বলে তনুজাকে রেডি হয়ে নিচে বা লিভিং রুমে থাকতে না দেখে ইভানের রাগ লাগলো। গটগট পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে ওঠে সে। একটু আগে নৃত্য এসে বলে গিয়েছে, নানু আপু রেডি হতে বলেছে তোমায়, বাইয়া কিছুক্ষণের মধ্যে আসছে। তনুজা শোনার পরপর হাতের কাজ সেরে গোসল নিয়ে এখন রেডি হচ্ছে। তনুজা ওয়াল সেট আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কোনা কোমরে গুজছে। এমন সময় কখন না আমি ফোন দিয়ে বলে দিয়েছি, এখনো রে। দরজাটা ভেরানো ছিল, লকড করা ছিল না। ইভান এক হাতে ধাক্কা দিয়ে ঠাস করে দরজাটা খুলে রুমে পা বাড়ায়। কথাটা সম্পূর্ণ করার আগেই নজর যায় তনুজার দিকে। মুখটা তার হা হয়ে থাকে, গায়ে ব্লাউজ আর পেটিকোট। তনুজার শাড়ি কোমরে পেঁচাচ্ছিল। পরপর দরজার শব্দ ইভানের গলা শুনে চমকায়। হকচকিয়ে ওঠে তনুজা। লজ্জায় আড়ষ্টতায় বাকশূন্য হয়ে যায় তনুজা। ইস, কি লজ্জাকর অবস্থা! কেন যে দরজাটা লক করে নেয়নি সে? সাধারণত এই রুমে কেউ আসে না, তাই তার অতটা খেয়াল হয়নি। আর খুব প্রয়োজনে কেউ আসলেও নক করে আসে। তনুজা তড়িৎ শাড়িটা তুলে দুহাত আড়াআড়ি করে বুকে জড়িয়ে নেয়, সাথে সাথে উল্টো দিক ঘুরে দাঁড়ায়। ইভান সম্বিত ফিরে পেতেই ফাঁকা ঢোক গিলে নেয়। পরিস্থিতিটা স্বাভাবিক করতে তারা দেখিয়ে বলে, আমি নিচে ওয়েট করছি, তুমি ফার্স্ট আসো। তোমাকে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তনুজার নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ দিয়ে রা শব্দটিও বেরুচ্ছে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েই মাথাটা কাত করে হ্যাঁ সূচক জবাব দেয়। ইভান রুম থেকে যেতেই করা ম্যান পারফিউমের সুঘ্রাণটা মিলিয়ে আসে। তনুজা এই ঘ্রাণটার সাথে এই কদিনে বেশ পরিচিত হয়েছে। লোকটা রুমে থাকলেই রুমময় এই সুঘ্রাণটা ছড়িয়ে থাকে। রুমের বাতাসে মিশে থাকে ঘ্রাণটা। একটু সময়ের জন্য ছিল তাও ঘ্রাণটা তনুজার নাসারন্ধ্রে পৌঁছে যায়। ইভানের প্রস্থান টের পেতেই তনুজা তড়িঘড়ি করে এসে দরজা আটকে দেয়। লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। তনুজা চকোলেট কালারের সিল্কের শাড়ি পরেছে, শ্যাম্পু করা ভেজা কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, শাড়ির আঁচল ডান বগল গলিয়ে সামনে টেনে রাখা, এক হাতে কুচি আগলে সিঁড়ি দিয়ে আলতো পায়ে হেঁটে নামতে থাকে। ইভান সোফায় বসে ফোন স্ক্রল করছে। তনুজা সিঁড়ি দিয়ে নামতে নামতে ইভানকে স্ক্যান করলো। সাদা শার্টের উপরে কালো ব্লেজার, ব্লেজারের বোতামগুলো খোলা, কালো প্যান্ট আর কালো শু, শ্যামবর্ণ মুখে খোঁচা খোঁচা দাড়ি, সিল্কি চুলগুলো কপালের উপর এসে ঘেমে লেপ্টে আছে।
তার মধ্যেই নূরজাহানের গলার স্বর আসলো, যে কিনা লিভিং রুমেই বসেছিল। ওই তো নাত বউ রেডি হয়ে আসছে। ইভান চোখ তুলে এক পলক তনুজার দিকে তাকায়, পরপর উঠে দাঁড়িয়ে দুই হাতে উপরের ব্লেজারটা টেনে টুনে ঠিক করে। নূরজাহান ইভানকে উদ্দেশ্য করে বলে, দাদু ভাই, প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ, মিষ্টি আর ফলমূল নিয়ে যেও কিন্তু। তোমরা তো এখনকার ছেলেপুলেরা শিক্ষিত হলেও এসব ব্যাপারে কাণ্ড জ্ঞান জানা শোনা নেই বললেই চলে। খালি পারো টাকা খরচ করে হারাম গিলতে, যা বুদ্ধি শুদ্ধি কমিয়ে ফেলে, সাথে পাপ কাজে উৎসাহিত করে। ইভানের সাথে তনুজাও বুঝলো দিদুর মদ খাওয়াকে নিয়ে সূক্ষ্ম খোঁচা দিলেন। ইভান হা হো কিছুই না বলে লম্বা কদম ফেলে হাঁটছে। তনুজা নূরজাহানের সামনে দাঁড়িয়ে সৌজন্যতা করতেই নম্র স্বরে বলে, দিদুন আসি। আচ্ছা যাও, তা সন্ধ্যার পর পরই চলে এসো কিন্তু, বেশি রাত করো না। নেহাতি তোমার দাদি অসুস্থ তাই যেতে দিচ্ছি, তাছাড়া অমন বাপের বাড়ি আমার বাড়ির বউকে কোসমিন কালেও যেতে দিতাম না। তনুজার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ইভান ড্রাইভ করছে, পাশে বসা তনুজার খোলা চুল বাতাসে উড়ে এসে বারবার ইভানের মুখের উপর পড়ছে। শ্যাম্পু করা চুলের গন্ধটা কেমন মাদকতার মতো ঠেকছে। ইভানের ভিতর অদ্ভুত শিহরণ জাগছে। পাশে বসা রমণী কি এসব খেয়াল করছে? তার দৃষ্টি তো জানালা দিয়ে বাইরে। জানালা দিয়ে তাকিয়ে কোন ধ্যানে আছে আল্লাহই মালুম। ইভান থেকে থেকে হাত দিয়ে নিজ মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে, আবার পরপর বাতাসে এসে মুখ আছড়ে পড়ছে। এতে ইভানের বিরক্ত লাগছে না। ইভানের কেন জানি তনুজাকে চুলটা বাঁধতে বলতেও ইচ্ছে করছে না। ইভানের মন তার সাথে বেইমানি করছে। এই মাদকতা মেশানো ঘ্রাণটা তার নিতে ইচ্ছে করছে। কেমন অদ্ভুত শিহরণে শিহরিত হচ্ছে তার তনু মন। গাড়ি হঠাৎ জ্যামে আটকায়। গরম লাগছিল। ইভান শার্টের উপরের 3টে বোতাম খুলে দেয়, পরপর এসি অন করে দেয়। গাড়িতে বসে তৃষা। জ্যামে পড়ায় বিরক্তিতে অস্ফুটে সে আওড়ায়, ধ্যাত, এর জন্যই শহরটা বিরক্ত লাগে। যে কয়েক মিনিটের রাস্তা হয় তার থেকেও ডাবল সময়ে জ্যামে বসে থাকতে হয়। এই বলে ঘড়িটা বাম দিকে ঘোরাতেই থমকায়। 2 হাতে চোখ ডলে নেয় সে। তারপর গাড়ির রংটাতেও নজর বোলায়। হ্যাঁ, সে যা দেখছে আর ভাবছে তা সত্যি। তৃষা অস্ফুটে বলে, ইভান, এটা ইভান না? হ্যাঁ, এটা ইভানই তো। তৃষা জানালার দিকে মুখটা এগিয়ে দেখতে থাকে। ইভান এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করছে। ছেলেদের চিরাচরিত স্বভাব এটা। তৃষার দৃষ্টি আটকে যায়। শ্যামবর্ণ মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে সাদা কালো ড্রেস আপ, হাতে কালো হাত ঘড়ি। উফ, দারুণ আকর্ষণীয় লাগছে ইভানকে। ইভান কি আগের থেকে সুন্দর হয়েছে, নাকি তার চোখেই আজ একটু বেশি আকর্ষণীয় লাগছে? এই শ্যামরংটাকেই তো সে উপেক্ষা করেছিল, তবে আজ মনে হচ্ছে ইভানের সাথে এই রংটাই পারফেক্ট। লম্বাটে মুখ, চোখা নাক, গম্ভীর অ্যাটিটিউড। যখন তৃষা ইভানকে দেখতে ব্যস্ত, সেই সময় তার নজর যায় পাশের সিটে বসা তনুজার দিকে। তবে তনুজা মুখটা ঘুরিয়ে জানালার দিকে রাখায় মুখ দেখতে পায় না সে। তৃষা ধারণা করে নেয় ওটা নিশ্চয়ই তনুজা হবে। তৃষার হঠাৎ আফসোস হয়, তনুজার সিটটাই তো তার বসার কথা ছিল। ওই সিটে তো সে বেশ কয়েকবার বসেছেও। তৃষার কোথাও চলতে লাগলো। তৃষা নিম্নাষ্ঠে দাঁত বসিয়ে ভাবে, ইভান কি ঘাড় ঘুরিয়ে এক পলক এদিকে তাকাবে? আর যদি তাকায় তাহলে আমাকে দেখে কি রিয়াকশন হবে? বাড়ির মেইন ফটকের একপাশে ছায়ায় দাঁড়িয়ে নীতি। ফর্সা গায়ে হলুদ কামিজ, সাদা চুড়িদার আর সাদা ওড়না। ওড়নাটা কাঁধের উপর দিয়ে এক সাইডে রাখা। হাত দুটো একসাথে করে সে রাস্তা বরাবর উকি দিয়ে রিক্সা খুঁজছে। এমন সময় শব্দ শুনে পেছন ফিরে দিব্যকে দেখতে পায়, যে কিনা বাইকে চড়ে বসে চাবি দিয়ে চালু করছে। দিব্যের আপাত মস্তক নজর বুলাই নীতি। কালো শার্ট ছেড়ে দিয়ে পরার উপরে 3টে বোতাম খোলা থাকায় লোমহীন ফর্সা বুকের ছাতি দেখা যাচ্ছে। কালো গ্যাবার্ডিন, কালো কেটস, তীর করে পোশাক। ঠান্ডা বাতাস যেন ছুঁয়ে লাগলো তার তনু মনে। কিছু ভেবে নীতি চোখের পাতা পিটপিট করে ভাবে,
ব্যাটা কোনো শোক সবাই যাচ্ছে নাকি? পুরো কালোময় ড্রেস আপ। ঠোঁট কামড়ে আন মনে হাসে নীতি, ফের মনে মনে আওড়ায়। তবে ব্যাটাকে এই লুকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। উফ, হাই মেম্বার যাওয়া। নীতি ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। দীপ্য এক পলক তাকিয়ে দেখে, ভ্রু বাঁকিয়ে ইশারায় বোঝায়। কি? নীতি ফট করে দিব্যের বাইকে বসতে বসতে বলে, আমাকে নীলক্ষেত ড্রপ করে দিবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছি না। দিব্য বাইক বন্ধ করে ফট করে এক লাফে নেমে দাঁড়ায়। সরু চোখে তাকিয়ে হাত নাড়িয়ে গলার আওয়াজ তুলে বলে, নাম নাম বলছি। আমি ওদিকে যাচ্ছি না, তাই সম্ভব নয়। নীতি গোমরা মুখ করে বলে, আরে রিক্সা পাচ্ছি না, এই জন্যই তো তোমায় একটু বললাম। তা না হলে অন্য সময় চেঁচে লিভ দিতে চাইলেও তো তোমার বাইকে চড়তাম না। এই রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি, রিক্সার দেখাই মিলছে না। বাড়ির গাড়িতে যা। গাড়ি আমার জন্য আমার শ্বশুর রেখে গিয়েছে নাকি? আজব কথা। ফালতু কথা বলে টাইম ওয়েস্ট না করে জলদি নাম। আমি তোকে বাইকে চড়িয়ে নিতে পারবো না, নাম তুই। এক হাত কোমরে রেখে দিব্য বলে। নীতি ঠোঁট উল্টে বলে, আরে সত্যি বলছি তো, বাড়িতে দুটো গাড়ি, একটা ইভান ভাইয়া তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেলেন, আর একটা গাড়ি তো মামার কাছে, মামা নিয়ে গেছেন অফিসে। দিব্য ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে থাকে। কিছুক্ষণ পরে পেটে মেয়েলি হাতের স্পর্শ পেয়েই দিব্যের সুরসুরি লাগলো। নীতি এক হাতে দিব্যের পেট পেঁচিয়ে ধরেছে। দিব্য এক হাতে দাঁত কিরমিরিয়ে বলে, নীতি, হাতটা সরা। ছোট বাচ্চা মেয়ে না তুই যে পড়ে যাবি। নীতি ইনোসেন্ট ফেস করে বলে, তুমি খুব জোরে বাইক চালাচ্ছ, আমার ভয় লাগছে যদি পড়ে যাই। তাই। দিব্য পিছের রাস্তায় দৃষ্টি রেখেই উত্তর দিল, আমার অত টাইম নাই, আর যত দ্রুত তোকে নামাতে পারি ততই শান্তি। উজবুক একটা। নীতি হাত সরায় না। একটা হাত কোলের উপর রেখে অপর হাতটা অমনি দিব্যের পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে বসে রইল। বাতাসে দিব্যের শার্ট পতপত শব্দ তুলে ফুলে ফেপে উঠছে। নীতির কাছে মুহূর্তটা ভালো লাগছে। দিব্য কর্কশ গলায় শুধায়, তা নীলক্ষেতে কি মহাকাজ আছে তোর? সেখানে এখন যাওয়ার কারণটাই বা কি? নিধি ঝটপট উত্তর দেয়, বই কিনতে, কিছু গল্প আর উপন্যাসের বই লাগবে, মলাট বই। অনেকদিন হলো বই কেনা হয় না। দিব্য তেরা করে বলে, তো তুই কি তোর বাপ নেওয়াজ শরীফের মতন সাহিত্য মনে হয়ে যাচ্ছিস? তোর বাপের মতো লেখক হয়ে যাচ্ছিস না তো? এর মধ্যেই দিব্য থেমে যায়। মুখ দিয়ে অস্ফুটে আউচ শব্দ বের হয় তার। বাবাকে নিয়ে ব্যঙ্গ করে বলায় নীতি রাগ করে দিব্যের পেটে চিমটি কাটে। শার্টের উপর দিয়েই চিমটি দিয়ে নখ বসিয়ে দেয় নীতি। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে দিব্য। এক হাতে পেট থেকে শার্টটা একটু উঁচিয়ে দেখে ফর্সা মেয়েধীন পেটে দুইটা নখ বিধে রক্ত জমাট বেঁধে আছে। এই দেখে পরপর বাইকের গতি স্লো করে ঘাড় ফিরে নীতির দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় দিব্য। রাগীর স্বরে বলে, ইচ্ছে তো করছে তোকে পাশের ড্রেনে ছুঁড়ে ফেলতে। নেহাতি একমাত্র ফুপির মেয়ে বলে আজ বড় বাঁচা বেঁচে গেলি। উফ, রাক্ষসী একটা। এভাবে চিমটি কাটলি কেন? তুমি আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করছো, তারপর ইচ্ছে করে ভুলভাল নাম বলছো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে আমার পাপা বানিয়ে দিলেন। আমার পাপার নাম নেওয়াজ শরীফ নয়, আমার পাপা হলেন নেওয়াজ করিম, শুনেছো? নীতি নামগুলো টেনে টেনে জোরে জোরে বলে। দিব্য মশা তাড়ানোর ভঙ্গিতে বলে, জানি জানি, ওই একই হলো। মোটেই এক হলো না। আর আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করার শাস্তি স্বরূপ চিমটি কেটেছি। কথাটা বলে ভেংচি কাটে নীতি। এর মধ্যেই দিব্যের ফোনে রিং হয়। পকেট থেকে এয়ারপড বের করে কানে দেয় দিব্য। রিসিভ করতেই ওপাশ থেকে লিমনের স্বর আসে, হ্যালো দিব্য, তুই কই? আসছি আমি, আমার একটু দেরি হবে, ওয়েট কর। লিমন ঢোক গিলে গলা জড়িয়ে নিয়ে মিনমিনে গলায় বলে, দোস্ত, তোকে একটা কথা বলার ছিল, সামনে বলতে ভয় হয়। তোর যে রাগ, রেগে নাক মুখ ফাটিয়ে দিতে পারিস, তাই ফোনেই বলছি। দিব্য বিরক্ত হয়ে বলে, মেয়েদের মতো ন্যাকামি আর ভনিতা না করে সোজা বল। দোস্ত, তৃষা দেশে আসছে। তো? দিব্য শান্ত গলায় প্রশ্ন করে। লিমন কণ্ঠ খাদে নামিয়ে বলে, দোস্ত, তৃষা তোর সাথে কথা বলতে চাই। আর তৃষা না অনেক চেঞ্জ হয়ে গেছে, তুই একটিবার ওকে সুযোগ দে। তৃষা আর বিদেশে যাবে না, এখানেই সেটেল হবে। ও সুন্দর করে ওর জীবনটা সাজাতে চায়, আর 5টা মেয়ের মতো
বিয়ে করে ঘর সংসার করতে চাই। তাই বলছি তুই তৃষার সাথে সবটা ঠিক করে নে। দিব্য খুবই শান্ত গলায় বলে। বুঝলাম না, তৃষার জন্য তোর এত দরদ উতলে উঠছে কেন? যাই হোক, তৃষার যদি এতই ঘর সংসার করতে ইচ্ছে হয় আর তোর যদি এতই দরদ উতলে পড়ে, তাহলে এক কাজ কর। একটু থেমে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবে দিব্য। নীতি কানটা খাড়া করে দিব্যের কথা শুনছে, এয়ারপড দিব্যর কানে, তাই ওপাশের কথা কিছুই জানে না নীতি। দিব্য এক হাতে কপালের চুলগুলো পিছনে ঠেলে ফিচেল হেসে বলে, তৃষার জন্য একটা মোস্তাক দাদু খুঁজে দে, ওর জন্য ওটাই বেস্ট। তনুজাদের বাড়ি মফস্বলে, একটু ভেতরে। পিচের আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে ইভানের গাড়িটা চলছে। পাশে বসা তনুজা পথ দেখিয়ে দিচ্ছে। 3 রাস্তার মোড়ে আসতেই তনুজা মিহির স্বরে বলে ওঠে, ডান দিকে। 2-3 মিনিট যেতেই তনুজা ফের বলে, থামুন থামুন, চলে এসেছে, গাড়ি সাইড করুন। ইভান গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে নেমে তনুজার পাশে ডোর খুলে দেয়। তনুজা ঝটপট নেমে পা বাড়ায়। তনুজার এভাবে যাওয়া দেখে ইভানের কপালে গুটিয়ে আসে। ইভান মনে মনে আওড়ায়, কি মেয়ে রে বাবা, লাফিয়ে লাফিয়ে একাই চলে যাচ্ছে। সৌজন্যমূলকও একবার বললো না ভেতরে যাওয়ার কথা। ওদিকে দিদুন তো আমায় কড়া শাসন করে বলে দিলেন আমি যেন যথার্থভাবে ফর্মালিটিজ মেনটেন করি। বিরক্তিতে চ শব্দ বের হয় ইভানের মুখ দিয়ে। ইভান গাড়ির ভেতর থেকে ফলমূল আর মিষ্টান্নের প্যাকেট হাতে করে পিছু ডাকে। তনুজা, ডাক্তার শোনার সাথে সাথে পা থেমে যায় তনুজার। এই নিয়ে মানুষটা তার নাম ধরে 2 বার বোধহয় ডাকলেও তাদের মধ্যে কথাই তো তেমন হয় না। যেটুকু প্রয়োজনে হয় নাম ধাম উচ্চ থাকে। অপ্রস্তুত হয়ে পরপর পিছন ঘুরে তাকায়। অনেক দিন পর নিজ বাড়িতে আসছে, ভিতরে ভিতরে চাপা উত্তেজনা কাজ করছে। ইভান আছে সেসব তো সে বেমালুম ভুলে বসেছে। তনুজা জিভ কামড়ে দিয়ে ফ্যাল চোখে চায়। ইভান কয়েক পা এগোয়, বলে, এগুলো ফেলেই যাচ্ছ? তনুজা নির্বোধের মতন ইভানের 2 হাতের দিকে তাকিয়ে থাকে। 2 হাতে মিষ্টি আর ফলমূলের প্যাকেটে ভর্তি তার। তনুজা অপ্রস্তুত গলায় বলে, ইভান গম্ভীর স্বরে বলে, বুঝনি, এগুলো নিয়ে ভেতরে যেতে বলেছি। আর তুমি যাও, আমি সন্ধ্যার পর এসে তোমাকে নিয়ে যাব। আপনি ভেতরে যাবেন না? তনুজা আচমকা প্রশ্ন করে ওঠে। জিজ্ঞাসু দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রয়। ইভান জবাবে বলে, আমার কাজ আছে। তখন বলেছিলামই তো তোমাকে ড্রপ করে অফিসে যেতে হবে। সমস্যা নেই, আমি নিতে আসবো। ইভান ভিতরে না গেলে দাদি বেজার হবে। বৃদ্ধ মানুষ নাতনি আর নাতজামাইকে একসাথে দেখতে এসেছেন। নানির কথা ভেবে তনুজার মনটা চাইছে ইভান ভিতরে ঢুকুক, কিন্তু তাদের সম্পর্কটা তো আর 5 জনের মতো স্বাভাবিক নয়। তাই অধিকার বোধ নিয়ে জোর করে কিছু বলতেও পারছে না তনুজা। আবার তনুজার দিক হতে অদৃশ্য একটা দেওয়াল আছে, যে দেওয়াল টপকানো এতটা সহজ নয়। তারপরও দাদির কথা ভেবে তনুজা বলে ওঠে, মানে এভাবে বাড়ির সামনে থেকে চলে গেলে দাদি মন খারাপ করবে, তাই বলছি ভেতরে চলুন। একটি বাড়ির জন্য হলেও দেখা করে যাবেন, জাস্ট ফর্মালিটির জন্য প্লিজ। তনুজার কণ্ঠে অনুনয় ঝরে পড়ে। ইভান দ্বিমত করে না, মুখাবয়বে গাম্ভীর্য বজায় রেখেই বলে, ওকে। বেশ পুরনো একতলা বিল্ডিং। তনুজার দাদা করেছিলেন এই বাড়িটা। দাদা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এক ছেলে মেয়ে ছিল। ছেলেটা উচ্ছন্নে যায়, মেয়েটা ঘর সংসার সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। বাপের বাড়ি খুব কমই আসতো। দাদার পেনশনের টাকা দিয়ে দাদি অনুজাকে বড় করেছেন। এখনো সেই টাকা দিয়েই এই সংসার কোনো রকম চলে। শুধুমাত্র একটা লোকের জন্যে এই সংসারে শান্তি ছিল না, তনুজার বাবা যদি একটু ভালো হতো তাহলে অভাব থাকলেও মানসিক প্রশান্তির সাথে বেড়ে ওঠা হতো তনুজার। বাড়ির আঙিনায় পা দেওয়ার সাথে সাথে পুরনো কষ্টের কথা স্মরণ হতেই চোখ দুটো নোনতা জলে টইটম্বুর হয়। তনুজা কাঠের দরজায় কড়া নাড়ে। মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে যায়। দাদা 8 পৌরে শাড়ি পরনে এক বৃদ্ধা। বয়সের ভারে চামড়া কুঁচকে গিয়েছে। রোগে শোকে জরাজীর্ণ হওয়া শরীরটা হঠাৎ করেই কেমন প্রফুল্ল হয়ে উঠল যেন। আদরের নাতনিকে দেখে মুখে হাসি ফোটে। প্রশান্ত হেসে আওড়ায়, তনু, আমার তনু, তুই এসেছিস আপা?
তনুজা কিছুই বলে না, মুখটা তার ভার করে রাখে সে। নাতনি এখনো বেশ অভিমান পুষেই রেখেছে। বৃদ্ধা ঢের আঁচ করতে পারলেন। নাতনির পিছনে দাঁড়ানো শ্যাম সুন্দর নাচ জামাইকে দেখে চোখ দুটো তার ঝুরিয়ে আসলো। দুজনকে একসাথে দেখে মনে মনে আওড়াই, মাশাআল্লাহ। যা ওদের দুজনের কারোরই কানে পৌঁছই না। পরপর কপালে হাত রেখে গমগমের স্বরে বলেন, দেখো 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 তো কাণ্ড আমার, নাচ জামাইকে কেমন বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ইয়া আল্লাহ, ভেতরে আসতে না বলে নিজে দরজা জুড়ে দাঁড়িয়ে আছি। ইভান সালাম দেয়। বৃদ্ধা উড়ে গিয়ে এক গাল হেসে অমায়িক গলায় ফের বলেন, ভেতরে আসো তোমরা। কোথায় বসতে দেবেন ঠাউর করতে পারছেন না বৃদ্ধা। খুশিতে যেন আত্মহারা হয়ে গিয়েছেন। কঠোর একটা চেয়ার নিজেই টেনে বসতে নিলেন। সেই সময় তনুজা গিয়ে দাদির হাত থেকে কাপড়ের ন্যাকড়াটা হাতে নেয়, মুখ তার করে বলে, বসো তুমি, আমি করছি। তোমার না শরীর খারাপ? এখন এত বল আসছে কোথা থেকে? নাতনির অভিমানী মুখটার দিকে তাকিয়ে আলতো হাসেন বৃদ্ধা। আহ্লাদের স্বরে বলেন, আমার আপাকে দেখে শরীর খারাপ উবে গিয়েছে, আমার আপা বল জোগাচ্ছে। তনুজা দাদির দিকে তাকায় না। চেয়ারটা মুছে পরপর ইভানের কাছে গিয়ে বলে, বসুন। ছোট্ট করে প্রত্যুত্তর দেয় ইভান। 3টে বেডরুম, তার একটা বসার রুম, যেখানে একপাশে পুরনো একটা ডাইনিং টেবিল আর একপাশে একটা সিঙ্গেল খাট পাড়া। এখান থেকে ছোট্ট কিচেনটা সরাসরি দেখা যায়। তনুজা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নজর বুলায়। সবকিছুতেই কেমন যেন আলগা ধুলো জমে আছে। দাদি বয়সের ভারে ধুয়ে মুছে রাখতে পারেন না অত। তনুজা থাকাকালীন পুরনো আসবাব হলেও ঝকঝকে তকতকে করত। ইভানের সামনে নাস্তা দেওয়া হয়। দাদির নিজে হাতে বানানো নারিকেলের নাড়ু আর মোয়া, সাথে ইভানের আনা মিষ্টি ফল সাজিয়ে তনুজা ইভানের সামনে দেয়। গোধূলি লগ্ন, রক্তিম আকাশ, হাতির ঝিলে বন্ধুদের সাথে বসে দিব্য। হাতে তার বেনশন সিগারেট ফুঁকছে সে। এমন সময় লিমন দিব্যের কাঁধে হাত রেখে ডেকে ওঠে, এই দিব্য, দিব্য। অস্ফুটে সাড়া দেয় দিব্য। লিমন দিব্যের দিকে আরেকটু ঝুঁকলো, ইশারা করে ফিসফিসায়, ওদিকে দেখ দেখ দেখ। ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে উদাস চোখে আকাশ পানে চেয়েছিল দিব্য। লিমনের এভাবে ফিসফিসানিতে বিরক্ত হয় সে। রাগী স্বরে বলে, বল বাল, মেয়েদের মতো গা ঘেঁষে ফিসফিস করে কথা বলা বাদ দিয়ে 2 হাত দূরত্বে সরে বস। আর কি হয়েছে? লিমন সোজা হয়ে বসে। ওদিকে তাকা, ওটা তোর কাজিন না? নীতি না কি যেন নাম? ওটা সেই নীতি না? দিব্য সচকিত ঘাড় ঘুরিয়ে চাইল। নীতিকে দেখে কপাল কুঁচকে আসে দিব্যের। লিমন ফের শুধুই পাশের ছেলেটাকে। পরপর দিব্যের চোখ যায়। নীতি আর একটা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে, নীতির কাঁধে ব্যাগ, হাতে বুকের সাথে ধরা একটা বই। পাশের ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। দিব্যের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। সে উত্তরে বলে, জানি না। দিব্য ওর মতো সিগারেটে সুখটান দিতে ব্যস্ত হয়ে যায়। আজকাল সিগারেটও সুখানুভূতি আসে না তার। নীতি আর ওর ফ্রেন্ড রিফাত ঝিলের ধারে হাঁটছে আর বিভিন্ন গল্প করছে। হঠাৎ হাঁটতে হাঁটতে নীতির চোখ যায় খানিকটা দূরত্বে থাকা দিব্যের দিকে। দিব্য মুখটা উঁচু করে ধোয়া ছেড়ে ফের সেদিকে তাকাতেই নীতির সাথে চোখাচোখি হয়। নীতি ভ্রুকুটি করে এদিকে তাকিয়ে, দিব্যের দিকে তাকিয়ে নীতি ভাব নিয়ে বাম হাতের 2 আঙ্গুল নিচের পাতলা গোলাপি ঠোঁটের উপর রাখলো। এই দেখে দিব্য ভরকায়। ন্যানো সেকেন্ডের মধ্যে দিব্যের অবচেতন মন ভাবে, নীতি ফ্লাইং কিস চলবে নাকি? ওভাবে ঠোঁটের উপর আঙুল। দিব্যের চোখ জোড়া বিস্ময়ে কপালে ওঠে। নীতি ভ্রু জোড়া কুঞ্চিত করে মুচকি হাসে। পরপর ঠোঁটের উপর থেকে আঙ্গুল সরিয়ে আকাশের দিকে মুখ করে ধোয়া ছাড়ার ভঙ্গি করে। দিব্য ভ্যাবাচ্যাকা খায়। দিব্য সিগারেট খাচ্ছে সেটা দেখেই ফাজলামি করে সিগারেটে ধোয়া ছাড়ার অ্যাক্টিং করে নীতি। আচমকা অমন ভাবনা আসায় দিব্য নিজেকে কয়েকটা গালি দেয় মনে মনে। দিব্য বসা থেকে উঠে দাঁড়ায়, 2 হাতে প্যান্ট ঝেড়ে বলতে থাকে, আমি গেলাম, কাজ আছে আমার। এই বলে একপাশে দাঁড় করানো বাইকের দিকে এগোয় দিব্য। নীতি ওর ফ্রেন্ডকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বলে, রিফাত, সন্ধ্যা হয়ে আসছে, আমি আসছি।
ভালো থেকো। রিফাত বিনিময়ে আলতো হেসে বলে। ওকে ওকে ম্যাম, তুমিও ভালো থেকো, মাঝে সাঝে ফোন দিও। নীতি ঘাড় নাড়িয়ে বলে। পিওর। রিফাত অফার করে। নীতি কিছু মনে না করলে চলো তোমাকে ড্রপ করে দেই, আমি ফ্রি আছি। নো থ্যাঙ্কস। ওই যে দেখছো না, ওটা আমার কাজিন, আমি ওর সাথে চলে যেতে পারবো। বাই। তিনি ব্যতিব্যস্ত হয়ে বলে। রিফাত বলে। ওকে বাই, টেক কেয়ার। রীতি বড় বড় পা ফেলে এগোয়। দিব্য বাইকের ইঞ্জিন চালু করছে। একটু দূর থেকে নীতি ডাকে। ওয়েট ওয়েট। দিব্য ঘাড় ঘুরিয়ে দাঁত কটমট করে তাকায়। নীতি কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে। বাসা যাচ্ছ? চলো আমিও যাব। দিব্য মোটা মোটা চোখে তাকিয়ে কাটকাট গলায় জানায়। আমি বাড়ি যাচ্ছি না, আর গেলেও তোকে এখন বাইকে চড়াতাম না। জাহাট। নীতি দৃষ্টি সরু করে তাকায়, প্রশ্ন করে। কেন? দিব্য কেনর উত্তর দেয় না, বলে। কথা বলে সময় নষ্ট না করে সিএনজি দেখ, আমি গেলাম। নীতি হৈ হৈ করে ওঠে। এই না না, থামো থামো, সন্ধ্যা হয়ে আসছে, দ্রুত বাসায় যেতে হবে। প্লিজ প্লিজ। নো নেভার। ওয়াই? দিব্য দাঁতে দাঁত পিষে বলে। আই এম নট ইন্টারেস্টেড টু সে ইউ। বলতে হবে না, জলদি নিয়ে চলো, তাতেই হবে। বললামই তো সিএনজি দেখ। ধমক দিয়ে বলে দিব্য। নীতি বলে।